তো লক্ষ্য করো, আমরা এখন নাউনের পজিশন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমরা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নাউনের অবস্থান সম্পর্কে তোমরা অবগত হতে পারবে। তো দেখো, আমি রুল 1 লিখলাম যে সাবজেক্ট সাবজেক্ট এর স্থলে নাউন বসে। অর্থাৎ আমরা সাবজেক্টের জায়গায় নাউন ব্যবহার করি, আর সাবজেক্ট কাউকে হতে গেলে তাকে নাউন হতে হয়, না হলে প্রনাউন হতে হয়, কিংবা তার সমতুল্য হতে হয়। সুতরাং আমরা যদি ফিলিং গ্যাপের ক্ষেত্রে আমরা যদি সাবজেক্টের জায়গায় গ্যাপ পাই, তাহলে আমরা উক্ত গ্যাপের স্থলে একটি অর্থের সাথে সঙ্গ রেখে একটি নাউন দিয়ে শূন্য স্থান পূরণ করার চেষ্টা করব। দেখো, আমি যদি একটা এক্সাম্পল দিই, দেখো, ড্যাশ ইজ দা বেস্ট পলিসি। তো দেখো, আমি ইজ ব্যবহার করেছি। সাবজেক্ট অনুসারে অবশ্যই আমরা জানি একটি ভার্ব দেওয়া থাকে, যেটা ফাইনাইট ভার্ব কিংবা সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে। দেখো, এখানে ইজ দা বেস্ট পলিসি। এখন আমাদের এক্ষেত্রে ম্যাক্সেস করতে হবে যে কোন জিনিসটা হচ্ছে সর্বোচ্চ পলিসি। আমরা জানি, আমাদের এটা সবারই জানা যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। আসলে প্র্যাকটিস করলে সবকিছু অনেস্টি ইজ দা বেস্ট পলিসি হয়ে যায়। তোমরা এখানে অনেস্টি শব্দটা কিভাবে আসলো, এটা একটি প্রবাদ বাক্য ছিল, এবং আমরা জানি সাবজেক্টের জায়গায় নাউন ব্যবহার হয়। তো আমি যদি আরেকটা এক্সাম্পল লিখি, ড্যাশ REMOVS, রিমুভ দা DARKNESS, ডার্কনেস অফ ইগনোরেন্স, IGNORANCE। দেখো, আমি সাবজেক্টের জায়গায় গ্যাপ, কারণ সাবজেক্টে কিভাবে বুঝলাম, এই যে রিমুভ শব্দটা ইউজ করেছি। এটা একটা ফাইনাইট ভার্ব, যেটা দেখলে আমরা সাধারণত টেন্স চিনতে পারি, কিংবা কোনো মডাল টেন্স, হেল্পিং ভার্ব এভাবে যদি দেওয়া থাকে, তাহলে মনে করতে হবে সেখানে একটি সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে। তো দেখো, রিমুভ দা ডার্কনেস অফ ইগনোরেন্স। এখন আমাদেরকে ভাবতে হবে যে রিমুভ দূর করে অজ্ঞতার অন্ধকার। আমরা জানি অজ্ঞতার অন্ধকারকে একমাত্র শিক্ষাই দূর করতে পারে। আমরা তাহলে এখানে অতিরিক্ত মানে শূন্যস্থানটি পূরণ করতে পারি, এডুকেশন রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। শিক্ষা অজ্ঞতার অন্ধকারকে দূর করে। এভাবে আমরা উক্ত সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে, আমরা নাউন দিয়ে কি করতে পারি, শূন্য স্থান পূরণ করতে পারি। যেমন আমি যদি বলি ইজ গুড ফর হেলথ, HEALTH। দেখো তো, এখানে ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের ভাবতে হবে যে কি স্বাস্থ্যের জন্য ভালো। তখন আমরা বলতে পারি যে হাঁটা স্বাস্থ্যের জন্য, বলতে পারি ওয়াকিং, কিংবা বলতে পারি সুইমিং, কিংবা বলতে পারি প্লেইং। এভাবে আমরা সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ পাই, তাহলে আমরা নাউন দিয়ে শূন্য স্থান পূরণ করতে পারি। আমরা গুরুত্বপূর্ণ 5টা পজিশন সম্পর্কে জানবো। আমরা একটা পজিশন সম্পর্কে জানলাম। আমরা এবার যদি 2 নাম্বার পজিশন নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে 2, রুল 2, অবজেক্ট এর স্থলে গ্যাপ থাকলে উক্ত গ্যাপের স্থলে নাউন বসে। অর্থাৎ আমরা অবজেক্টের জায়গায় আমরা কি করতে পারি, নাউন ব্যবহার করতে পারি। তো আমরা জানি অবজেক্ট ট্রানজিটিভ ভার্বের হয়। এখন ট্রানজিটিভ ভার্ব যদি আমরা না বুঝি, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে। ট্রানজিটিভ ভার্ব বলতে ওই ভার্বটাকে বোঝায় যে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কোনো উত্তর খুঁজে পাই, তাহলে ওই ভার্বটিকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। দেখো, আমি যদি একটু উদাহরণ দিয়ে বিষয়টি বোঝানোর চেষ্টা করি। যেমন আমি যদি বলি যে টিভি টিভি প্রোভাইড, PROVIDES, প্রোভাইড, টিভি প্রোভাইড মানে সরবরাহ করে। ঠিক আছে, এখন আমি যদি বলি কি সরবরাহ করে, আমি যদি বলি নিউজ, তাহলে এই যে আমি যে উক্ত অবজেক্টের জায়গায়, এটাকে তখন ট্রানজিটিভ ভাব বলা হবে। অর্থাৎ এই ভাবটাকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করার পর এখানে যদি গ্যাপ পাওয়া যায়, তাহলে উক্ত এখানে একটি নাউন বসিয়ে শূন্য স্থান পূরণ করা যায়। অর্থাৎ আমরা অবজেক্টের স্থলে নাউন ব্যবহার করি। আমি যদি বলি যে আরেকটা যদি বলি ট্রিস, ট্রিস গিভ, গাছ দেয়, কাদেরকে দেয়, আমাদেরকে দেয়। এখন প্রশ্ন হচ্ছে কি দেয়, আমরা বলতে পারি অক্সিজেন দেয়, OXYGEN। তাহলে এই যে আমরা অবজেক্টের জায়গায় আমরা নাউন ব্যবহার করতে পারি। অর্থাৎ অবজেক্টের জায়গায় যদি গ্যাপ থাকে, উক্ত অবজেক্টের স্থলে আমরা নাউন দিয়ে শূন্য স্থান পূরণ করতে পারি। সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে অবজেক্টের জায়গায় গ্যাপটা আছে, এখানে একটা ট্রানজিটিভ ভার্ব দেওয়া থাকবে। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায়, ওই ভার্বটার নাম হবে ট্রানজিটিভ।
আর যদি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায়, ওটা হলো ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা কিন্তু নাউন ব্যবহার করতে পারি না সরাসরি। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে অবজেক্টের স্থলে কি বসে, নাউন বসে। এখন আমরা দেখব যে 3 নাম্বার কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট রূপে নাউন বসে। কমপ্লিমেন্ট রূপে নাউন বসে। আসলে কমপ্লিমেন্ট বিষয়টা, কমপ্লিমেন্ট কথাটির মানে হলো পরিপূরক। পরিপূরক রূপে আমরা দুটো জিনিস বেসিক্যালি ইউজ করি, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যেহেতু নাউনের পজিশন নিয়ে পড়তেছি, আমরা কমপ্লিমেন্ট রূপে কিভাবে নাউন বসে আমি এই বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তার আগে বুঝি কমপ্লিমেন্ট বিষয়টাকে। কমপ্লিমেন্ট বিষয়টা হচ্ছে পরিপূরক। যখন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে স্টুডেন্ট যিনি, আমিও কিন্তু সেই জিনিসটাই, অর্থাৎ আমি মানে এখানে স্টুডেন্ট মানে হচ্ছে আমি, শুধু এটা হচ্ছে পরিপূরক। আমি যদি বলি যে রহিম ইজ অনেস্ট, এখানে HONEST, রহিম ইজ অনেস্ট, তাহলে রহিম সৎ। তাহলে এই সব, এটা আমি সৎ শব্দটা বলেছি, এটা একটা কমপ্লিমেন্ট, কারণ এখানে রহিম সম্পর্কে অতিরিক্ত তথ্য, এবং এটা হচ্ছে এরই একটা পরিপূরক। তো পরিপূরক মানে কি, কারো সমমূল্য আর কি। সেক্ষেত্রে পরিপূরক হিসেবে আমরা নাউন ব্যবহার করতে পারি। যখন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে, দেখো বিষয়টা লক্ষ্য করো যে কিরকম। যদি বলি যে মাই হবি, HOBBY, মাই হবি ইজ, আমার শখ হচ্ছে বা হয়, আমি দিলাম যে কি দিব, গার্ডেনিং, GARDENING, আমার শখ হচ্ছে বাগান করা। কেউ যদি বলে টিচিং, সেটাও হবে। কেউ যদি বলে হাঁটা, তাহলে এটাও হবে ওয়াকিং, এভাবে। আর কেউ যদি বলে রাইটিং, সেটাও হবে রাইটিং। কেউ যদি বলে প্লেয়িং, সেটাও হবে। এই যে এইভাবে আমরা কি করতে পারি, কমপ্লিমেন্ট রূপে। এখানে মাই হবি মানে হচ্ছে এখানে গার্ডেনিং হচ্ছে আমার হবি, সেক্ষেত্রে এটা হচ্ছে একটি কমপ্লিমেন্ট। এভাবে কমপ্লিমেন্ট রূপে আমরা একটি শব্দের শেষে নাউন ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট দু ধরনের হয়, একটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় এবং একটি অপরটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। এখানে যে আমি দুটো বাক্য ইউজ করেছি, দেখো এখানে আমি কিন্তু এখানে একটা ইউজ করছি, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এটাও হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি যদি একটি অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি, যেমন ধরে নাও যে উই ইলেক্টেড, ELECTED, উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, CHAIRMAN। এখানে হিম এবং চেয়ারম্যান একটাই জিনিস। এখানে আমরা হিমের পরিবর্তে আমরা বলতে পারি দ্য ম্যান। এইটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখানে ম্যান এবং চেয়ারম্যান একটা জিনিস, হিম এবং চেয়ারম্যান একটা জিনিস। এখানে এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আর এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এভাবে আমরা কমপ্লিমেন্ট রূপে একটি বাক্যে নাউন ইউজ করতে পারি। এবার লক্ষ্য করো যে 4 নাম্বার বিষয় যদি আমরা বলি, তাহলে বলতে পারি যে প্রিপজিশন এর পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপ এর পরে নাউন বসে। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি, ইফ উই সি এ সিঙ্গেল ওয়ার্ড আফটার প্রিপজিশন, ইট উইল বি আ নাউন। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা ওই উক্ত গ্যাপের স্থলে অর্থের সাথে সঙ্গতি রেখে আমরা একটা নাউন ইউজ করতে পারি। অর্থাৎ আমাদেরকে সেক্ষেত্রে নাউন ইউজ করতে হবে। দেখো আমি যদি বলি যে এক্সাম্পল, যদি নো নেশন, NATION, no nation can shine in life without dash। তাহলে আমাদের কি বলতে হবে, যেহেতু একটা প্রিপজিশন, আমরা জানি প্রিপজিশনের পরে আমরা কি ব্যবহার করতে পারি, যে নাউন ইউজ করতে পারি। তাহলে আমরা জানি যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি এডুকেশন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি যদি বলি আরেকটা উদাহরণ দিই, যে
আই am capable, I am capable of doing the work, WORK। লক্ষ্য করো আমি একটি প্রিপজিশনের পরে যে শব্দটি ইউজ করেছি সেটা হচ্ছে একটা নাউন, আর এটা হচ্ছে দা ওয়ার্কটা হচ্ছে এটার অবজেক্ট। তাহলে এই যদি বলি তাহলে এই যে এটা প্রিপজিশনের পর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে তার প্রিপজিশনের অবজেক্ট, তো এটা একটি আমরা নাউন হিসেবে ধরতে পারি। অর্থাৎ প্রিপজিশনের পরে যদি আমাদের গ্যাপ থাকে তাহলে আমাদেরকে উক্ত গ্যাপের স্থলে একটি নাউন বসাতে হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার লক্ষ্য করো যে আমি 5টি পজিশনের কথা বলেছিলাম, এর মধ্যে আমি 4টি পজিশন দিয়ে ফেলেছি। এরপরে সবচেয়ে যেটা লাস্ট এবং গুরুত্বপূর্ণ পজিশন সেটা ডিটারমিনার, DETRMINERS। ডিটারমিনার্স এর পরে যদি গ্যাপ থাকে তাহলে নাউন দিয়ে গ্যাপ পূরণ করতে হবে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম, ডিটারমিনারের পরে আমরা যদি একটি সিঙ্গেল ওয়ার্ড দেখি তাহলে if we see a single word after a determiner it will be a noun। অর্থাৎ ডিটারমিনারের পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি কি নাউন হবে। অর্থাৎ এখন আমাদের জানতে হবে যে ডিটারমিনারটা কি, কারণ ডিটারমিনার সম্পর্কে আমাদের ফুললি ধারণা না থাকলে আসলে আমরা এটা বিষয়ে নাউনের যে পজিশনটা সে বিষয়ে আমরা অর্ধেকটাই অবগত হব না। তো ডিটারমিনার কি আমি যদি একটু শর্ট করে বলি, যে আমরা যদি অ্যাডজেক্টিভকে 4 প্রকার ধরি, ধরেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখান থেকে আমি যদি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে বাদ দিই আরো 3টা অ্যাডজেক্টিভ থাকে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, এদের সাথে অতিরিক্ত যোগ হবে আর্টিকেল এ এন দা। এই মোট 4টা বিষয়কে ডিটারমিনার বলা হবে, অর্থাৎ আর্টিকেল, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এগুলোর মধ্যে যা কিছু আছে সবগুলোকে ডিটারমিনার বলা হয়। তাহলে ডিটারমিনারের উপরে একটি নাউন অবস্থান করবে। আচ্ছা, তোমাদের ডিটারমিনার নিয়ে কোনো সমস্যা থাকলে আমার একটি ক্লাস রয়েছে ডিটারমিনার বাই আইনুল স্যার, সেক্ষেত্রে তুমি ক্লাসটি দেখতে পারো। তো দেখো আমি তোমাদেরকে এছাড়াও তোমরা ইচ্ছে করলে ডিটারমিনার সম্পর্কে আরেকটু ধারণা পেতে চাও তাহলে তোমরা আমার একটি ক্লাস রয়েছে মডিফায়ার